আপনারা সবাই দেখেছেন না, একটা ভিডিও খুব ভাইরাল হলো, সবাই সারা বিশ্ববাসী কেঁদেছিল। একটা 4 তলা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের মধ্যে কার্নিশে ঝুলে থাকা ছেলেটাকে গুলি করা হচ্ছে। আমি 3-4 রাত ঘুমাতে পারি নাই। সারাক্ষণ শুধু আমার মনে হতো, এমন না যে গুলিটা করছে, আমার শুধু মনে হতো যে ওই মুহূর্তে বাচ্চাটা কী ভাবছিল যখন ও দেখছে ওর দিকে গুলি ছোড়া হচ্ছে। আমার শুধু মনে হচ্ছিল যে ও কী ভাবছিল, আমি ঘুমাতে পারতাম না। খালি মনে হতো যে আচ্ছা ও ও বাচ্চাটা আসলে ওই মুহূর্তের ওর ফিলিংটা কী ছিল, এই ভাবনাটা আমাকে ঘুমাতে দিত না। 5ই অগস্টের পর যেদিন শুনতে পারলাম, আমার ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত বেশ কিছু সমন্বয়কের সাথে যোগাযোগ ছিল, তাদেরই একজনের কাছ থেকে, ওর নাম নাইমের কাছ থেকে আমি যেদিন শুনলাম যে এই ছেলেটা বেঁচে আছে, সেদিনই আবার তারপর দিনই আবার মিডিয়াতে দেখলাম, কোনো একটা 2-3টা নিউজে ওকে দেখানো হলো। তখন আমি নাইমকে বলেছিলাম, নাইম কিচ্ছু লাগবে না, আমি শুধু ছেলেটাকে এক ঝলক দেখতে চাই। আমি ওর বাসায় যে কোথায় আছে আমাকে একটু বলো, ঠিকানাটা আমাকে জোগাড় করে দাও, আমি ওকে শুধু দেখব। তখন কিন্তু আমাদের ধরেন এই যে আমরা কিছু স্থপতি, আরও কিছু প্রফেশনালস, তার সাথে আসানিয়া মিশন হসপিটালের যুক্ত হয়ে যে কাজটা বিভিন্ন হাসপাতালে সেগুলো চলছে। হ্যাঁ, মানে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন 5টা হসপিটালে ওই মুহূর্তে আমাদের কিন্তু কোঅর্ডিনেটর আছে, 2জন করে স্থপতি আছে, 2জন করে মেডিকেল টিমের 2জন করে জুনিয়র ডক্টর ছিল, তারাও এই একই হাসপাতাল থেকে। ওনারাও প্রচণ্ড, আমি আপনাদের মাধ্যমে তাদেরকে আবারও নতুন করে ধন্যবাদ দিতে চাই। ওই সময়টা তাদের সেই কাজগুলো এই আহতদেরকে ভীষণভাবে সাহায্য করেছিল। আমি ব্যক্তিগতভাবে আমি শুধু নাইমকে বলছিলাম যে আমি ওকে, সত্যি কথা আমার শুধু ওকে এক ঝলক দেখতে ইচ্ছা করছিল, এতটা আমাকে স্পর্শ করেছিল। তো ও আমাকে ঠিকানা জোগাড় করে দিল। একদিন গেলাম, ওর বাসা হচ্ছে বস্তিতে, রামপুরার পেছন দিকে মারাদিয়ার একটা বস্তিতেও থাকে। তো আমি গিয়ে যে দৃশ্যটা দেখলাম সেটাও একেবারেই অগ্রহণযোগ্য একটা দৃশ্য। একটা অন্ধকার রুমের মধ্যে এই ছেলেটা পড়েছিল, শুয়েছিল বললে ভুল হবে, পড়েছিল, কারণ ওর নিচের অংশ, কোমর থেকে নিচের অংশ প্যারালাইজড, মানে ও হাঁটতে পারতো না, এবং আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে নিচের অংশ। ও তো আসলে একটা কি বলবো, মিরাকল বয়। হ্যাঁ, ওর এতগুলো 6টা গুলি খেয়েছে, কোনো একটা দৈবিক, মানে কোনো একটা, হ্যাঁ মানে কি বলে এটাকে, মানে নির্দেশ বা হ্যাঁ, উপর থেকে কিছু একটা ছিল ওর উপর, যে কারণে 6টা গুলি ওর শরীর কোমর থেকে নিচের অংশে একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে গেছে। ওর প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছিল। তো ওর কাহিনী একটা আলাদা কাহিনী। আমি গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে ও কিন্তু বিছানাতে পড়ে আছে, অ্যান্ড আমি যেতে যেতে তার মধ্যে অনেকগুলো সংবাদ মাধ্যম, অনেকগুলো বিদেশি সংস্থা ওর কাছে গিয়েছে, ওর ইন্টারভিউ নিয়েছে, যেগুলো বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়েছে। তারা বিভিন্ন অ্যামাউন্টের এনভেলপ ওকে দিয়েছে। একটা সংগঠন থেকে ওকে 1 লাখ টাকার একটা এনভেলপ দেওয়া হয়েছে। সো ওর হাতে টাকা ছিল, কিন্তু ওকে ডিএমসিতে ওই মুহূর্তে, ওর কিন্তু গুলিটা লেগেছিল, গুলি করা হয়েছিল ওকে 18ই জুলাই, এবং তার পরবর্তী সময়টাতে ডিএমসির যে অবস্থা ছিল, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে যে অবস্থা ছিল, সেখানে গুলি ঢুকে বেরিয়ে গেছে, সেই পেশেন্টকে পাত্তা দেওয়ার কথা না, অ্যান্ড ও পাত্তা পায় নাই। ওর ওই জায়গাগুলো কোনো রকমে ব্যান্ডেড করে 3 দিন পরে ওকে বাসায় পাঠিয়ে দিয়েছে এবং কিছু ওষুধ লিখে দিয়েছে। তো ও থাকে হচ্ছে ঢাকায়, ওর গার্জেন হচ্ছে ওর ফুপু। সে আরেকটা বিশাল ঘটনা ওর জীবনের, মানে অনেক কাহিনী আছে। তো ওর ফুপু বলছে যে না, ওর চিকিৎসা তো হচ্ছে, আমরা ডিএমসি ডক্টর বলে দিয়েছে, ওই ফলো আপ যখন ব্যথা হলে আমরা নিয়ে যাব। কিন্তু ওর পা শুকিয়ে যাচ্ছে, অনেকক্ষণ কথা বলে দেখলাম যে দিনকে দিন এটা শুকিয়ে যাচ্ছে, ওর কিন্তু হাফ প্যারালাইজড অবস্থায়। আমার তখন মনে হয়েছে যে এই ছেলেটার হাতে টাকা আছে, ও জানে না এটা কিভাবে খরচ করতে হবে, কোথায় গেলে ও সুচিকিৎসা পাবে।
সেই দিন ওই মুহূর্তে থেকে আমার মনে হয়েছে, এবং আমরা আমাদের গ্রুপের পক্ষ থেকে খানিকটা বলতে পারেন এটা আমাদের একটা স্লোগানে পরিণত হয়। আমি বিভিন্ন জায়গায় গিয়ে বলা শুরু করি যে এদেরকে অর্থ সহায়তা দিলে হবে না। এই যে সরকারি বিভিন্ন ধরনের প্রজ্ঞাপন, এবং এটা নিয়ে অনেক কথা আছে, সরকারি বিভিন্ন এজেন্সি, বিভিন্ন মন্ত্রণালয় যে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে, বিচ্ছিন্নভাবে উদ্যোগ, তাদের মধ্যে কোঅর্ডিনেশনের অভাব আমি দেখতে পাচ্ছি। কিন্তু এই যে কেউ 1 লাখ টাকা বলছে, কেউ 50,000 টাকা দিচ্ছে, কেউ 5 লাখ টাকা দিবে বলছে, এই বছর 2 লাখ, পরের বছর 3 লাখ, এই যে বিভিন্ন অর্থ সহায়তা, আমার কাছে মনে হয়েছে এদের দায়িত্ব নিতে হবে, এদের অভিভাবকত্ব নিতে হবে। ওইখান থেকে আমাদের গ্রুপের গার্জিয়ানশিপ প্রসেসটাতে দিকে আমরা ফোকাস করা শুরু করি। আমি ব্যক্তিগতভাবে তখন আমার আরও 2-3 জন গ্রুপ মেম্বারকে নিয়ে, আমির হোসেনকে আমরা প্রথমে ওর ফুপুর পারমিশন নিয়ে ওখান থেকে নিয়ে সেই আসানিয়া মিশন হসপিটালে নিয়ে যাই। ওনারা ওকে 10 দিন বিনা মানে খরচে তাদের হসপিটালে রেখে সমস্ত টেস্ট করানো হয়। ওর অবস্থা খুবই খারাপ ছিল আসলে। পরবর্তীতে প্রফেসর বাশার, উনি একজন বাংলাদেশের প্রথম শ্রেণীর একজন কার্ডিওভাস্কুলার ডক্টর প্রফেসর, ওনার আন্ডারে আমিরের অপারেশন হয়। 1 পা থেকে ভেইন নিয়ে আরেক পায়ে প্রতিস্থাপন করে ওর নিচের অংশের সাথে রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছিল, যে কারণে ও হাঁটতে পারছিল না বা শুকিয়ে যাচ্ছিল। সেই রক্ত চলাচলের ব্যবস্থা করা হয়। প্রায় 5 ঘন্টার অপারেশন। আমাদের গ্রুপের আমরা সবাই ওর ওটির বাইরেই দাঁড়িয়েছিলাম। বিনা পয়সার চিকিৎসা, কিন্তু কিছুক্ষণ পরপর আমাদেরকে স্লিপ ধরিয়ে দেওয়া হচ্ছিল, কারণ বিনা পয়সা মানে কিন্তু বিনা পয়সা না। বিনা পয়সা মানে সেই নির্দিষ্ট হাসপাতালের সমাজ কল্যাণ ফান্ডকে এদের জন্য ওপেন করে দেওয়া হয়েছে। সমাজ কল্যাণ ফান্ড এদের জন্য খুলে দেওয়া মানে হচ্ছে যেটুকু ওষুধপত্র ওদের কাছে আছে সেটুকু ওষুধপত্র ওদেরকে বিনা পয়সায় দেওয়া হবে। হ্যাঁ, বাকি ওষুধগুলো তারা বাইরে থেকে কিনে নিয়ে আসবে। তাদের কাছে স্লিপ জমা দেওয়ার পর তারা ভেরিফাই করে যে কটা তাদের মনে হবে যে এইগুলোর টাকা এদেরকে দেওয়া হবে, 4-5 জায়গা থেকে সিগনেচার করিয়ে আনলে পরে, কারণ ডাক্তারদের সিগনেচার লাগবে ওই কাগজে, তারপরে তাদেরকে সেই টাকাটা ফেরত দেওয়া হবে। কে করবে? এই যে যেই মানুষগুলো গুরুতর আহত, তাদের সাথে যে অ্যাটেন্ডেন্টরা আছে, তারা কি এই আহত ব্যক্তিকে, ভাইকে, বাবাকে, মাকে দেখবে, নাকি সমাজ কল্যাণ ফান্ডের ওই সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে কাগজ হাতে নিয়ে লাইনে যে আমার এই টাকাটা ফেরত দেন? সো কেউ এটা করে নাই, ম্যাক্সিমাম এটা করে নাই আসলে। আমাদের ভলান্টিয়াররা গিয়ে ওখানে দাঁড়িয়ে থেকে ওদের এই কাজগুলো করাতে সহায়তা করেছে। কিন্তু কয়জন? সারা বাংলাদেশের তুলনায় আমরা কয় % আসলে এই সহায়তাটা দিতে পেরেছি?